তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন, একটু রেসপন্স করবে? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। তো তোমাদের যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, ক্লাস 12-এর, তো ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে আমরা প্রথমে ইভলিউশন বা বিবর্তন বিদ্যা নিয়ে আলোচনা করব। তো আমার মেল আইডি দেওয়া আছে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে মেল করো, আমি আফটার ক্লাস রিজলভ করে দেবো। তো আমার নাম শাওন কুমার ব্যানার্জি। আমি রিসার্চ স্কলার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অটোইমিউন ডিজিজের ওপর হচ্ছে আমার রিসার্চ এক্সপার্টিস। তো এখন তোমাদের শুরু হবে ইভলিউশন বা বিবর্তন বিদ্যা ক্লাস। ইভলিউশন বা বিবর্তন বিদ্যা বলতে আমরা যেটা বুঝি সাধারণত, এটা একটা ন্যাচারাল প্রসেস যেটা সময়ের সাপেক্ষে, দীর্ঘ সময়ের সাপেক্ষে হয়ে থাকে। বিবর্তন এরকম কোনো জিনিস নয় যে আজ বললাম আর কাল কোনো প্রাকৃতিক পরিবর্তন দেখা গেল কোনো স্পিসিসের মধ্যে বা কোনো গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের মধ্যে। বিবর্তন হচ্ছে একটা দীর্ঘ সময়ের সাপেক্ষে কোনো আহ, প্রাকৃতিক পরিবেশের সাপেক্ষে যদি কোনো জীবের বা সমষ্টিগত গ্রুপের কোনো পরিবর্তন হয়, সেটাকে আমরা বিবর্তন বলি। সাধারণ কথায় তোমরা ক্লাস 11-এ হয়তো পড়ে থাকবে ল্যামার্কিজম বা ন্যাচারাল সিলেকশন, ডারউইনিজম। সেখানে তোমরা দেখে থাকবে ল্যামার্কিজমের ক্ষেত্রে যে ইউজ অর আনইউজ অফ ডিফারেন্ট অর্গানস। যেমন তোমরা পড়ে থাকবে যে প্রথমে জিরাফের গলা আহ এখনকার দিনের মতো এত লম্বা ছিল না, জিরাফের গলা শর্ট হাইটের ছিল। কিন্তু তাদের যে ফুড হ্যাবিট, খাবারের বৈচিত্র্য চেঞ্জ হয়। গাছের ডালপালা আস্তে আস্তে নিচের দিকে শেষ হওয়ার ফলে তারা যখন উপরের দিকে যেতে থাকে তখন আহ শর্ট নেক যুক্ত জিরাফরা আস্তে আস্তে উম, বিলুপ্ত হতে থাকে, এবং যে সমস্ত জিরাফদের নেক হাইট বা আহ, একটু তুলনামূলক বেশি ছিল তারাই সার্ভাইভ করতে সক্ষম হয়। এবং পরবর্তীকালে তাদের মধ্যে রিপ্রোডাকশন প্রসেস হওয়ার ফলে তাদের যখন অফস্প্রিং বা পরবর্তী প্রজন্ম আসে তারাই সার্ভাইভ করে। তো সিম্পল ওয়ার্ডসে ইভলিউশন বলতে আমরা বুঝি এটা একটা স্লোলি প্রসেস, খুব সময় সাপেক্ষ একটা প্রসেস, যেটা সময় লাগে 1000 to million of years। কারণ প্রথমে অ্যাক্লিমাটাইজেশন বা টেম্পোরারি কিছু চেঞ্জেস হয়, তারপরে অ্যাডাপ্টেশন বা পার্মানেন্ট চেঞ্জেস হয়, এর ফলেই বিবর্তন আসে। অ্যাক্লিমাটাইজেশন এবং অ্যাডাপ্টেশনের মাধ্যমেই বিবর্তন আসবে, আমরা পরে দেখবো সেটা। এবং যে পরিবর্তনগুলো আসে বা চেঞ্জেস গুলো আসে, সেগুলো সবসময় যে জীবের আশেপাশের জগৎ বা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করেই আসে। কারণ তোমরা সবাই জানবে এনভায়রনমেন্ট সবসময় চেঞ্জ হচ্ছে। ডাইনামিক এনভায়রনমেন্ট চেঞ্জের ফলেই আহ, জীবের অ্যাডাপ্টেশন বা অ্যাক্লিমাটাইজেশনের দরকার হয় তাকে বেঁচে থাকার জন্য, সার্ভাইভের জন্য। তো ইভলিউশনে আমরা দেখব কিভাবে অরিজিন অফ লাইফ হয় পৃথিবীতে, কিভাবে জীবের সৃষ্টি হয়, আহ এর শুরুটা কোথায়, এর কিছু ইতিহাস আছে। কি আগেকার দিনে 1500 খ্রিস্টাব্দের আগে বিজ্ঞানীরা, তখন তো বিজ্ঞান এতটা উন্নত ছিল না এখনকার দিনের মতো, তো তখন 1500 খ্রিস্টাব্দের আগে ওই চার্চের যারা ছিলেন, অবশ্যই তারা সায়েন্টিস্ট ছিলেন না, কিন্তু তখন ওই
ওই সমাজে তাদের কথাটাই শেষ কথা ধরা হতো, চার্চের পাদ্রী আমরা বলতে পারি। তো তখনকার সময়ে কি কি আহ মতামত ছিল বিবর্তন বিদ্যা নিয়ে, সেটা আমরা একটু দেখে নিই, হিস্ট্রিটা একটু দেখে নেবো। তো প্রথমেই আমরা দেখে নিই প্লেটো এবং অ্যারিস্টটল। তোমরা নাম শুনে থাকবে, প্লেটো এবং অ্যারিস্টটল। তো এনাদের যে থিওরি ছিল বিবর্তন বিদ্যা নিয়ে, সেটাকে বলা হয় ভিউ অফ এসেনশিয়ালিজম। মানে তখন ঠিক করা ছিল, যেহেতু তখন সায়েন্স এতটা আপডেট ছিল না, তো প্লেটো এবং তার স্টুডেন্ট অ্যারিস্টটল বিশ্বাস করতো যে স্পিসিস বা জীব বৈচিত্র্যের যে গ্রুপটা, সেটা পার্মানেন্টলি ফিক্সড, এবং ভগবান বা বিভিন্ন ধর্মের, যাই হয় ভগবান বা গড যেরকম তৈরি করেছে জীবজগৎকে, পুরোটাই প্রথম থেকে ফিক্সড আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। তো তারা বিলিভ করতো স্পিসিস রিমেন আনচেঞ্জড, মানে জীব তৈরি হওয়া প্রথম থেকেই কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। এবং আহ, পরবর্তীকালে যে থিওরি গুলো এসেছে, যে প্রথমে পৃথিবী বসবাসযোগ্য ছিল না, তারপরে আমাদের যেহেতু ল্যাক অফ অক্সিজেন, হুম, এনভায়রনমেন্ট তো হার্শ ছিল, সেই জন্য পৃথিবী বসবাসযোগ্য ছিল না। কিন্তু প্লেটো এবং এরিস্টটল ওই সময় বিশ্বাস করতেন যে পৃথিবী প্রথম থেকেই বসবাসযোগ্য ছিল, এবং জীবরা, মানে আমরা এখন যেই মানব জগৎ আছে, তখনও প্রথম থেকেই এতটাই আহ আহ, একই অবস্থাপূর্ণ ছিল, কোনো রকম কোনো চেঞ্জ ছিল না। এবং যেই ভেরিয়েশন বা চেঞ্জেস গুলো দেখা গেছিল জীব বৈচিত্র্যের মধ্যে, ইন্ডিভিজুয়াল অর্গানিজমের মধ্যে, সেই ভেরিয়েশন বা চেঞ্জেস গুলোকে ওরা নাম দিয়েছিল অ্যাক্সিডেন্টাল ইমপারফেকশন। কারণ তখন কোনো আহ জিনগত বৈচিত্র্য বা জেনেটিক মিউটেশন বা রিকম্বিনেশন, এরকম কোনো থিওরি তখন ছিলই না। তখন সায়েন্স এত আপডেট ছিল না, তো তারা এটাকে নাম দিয়েছিল অ্যাক্সিডেন্টাল ইমপারফেকশন। তো এরকম করেই সময় চলছে, ভিউ অফ এসেনশিয়ালিজম তারা দুজন বলে গেলেন, প্লেটো এবং তার স্টুডেন্ট অ্যারিস্টটল। তারপরে একজন এলেন অ্যানাক্সিমেন্ডাস। সায়েন্টিস্টের নাম মনে না রাখলেও চলবে, তোমরা শুধু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, যে ল্যামার্কিজম বা ডারউইনিজম অনেক পরে এসছে। তার আগে কি কনসেপ্ট ছিল, কিভাবে সায়েন্স আপডেট হয়েছে, তোমরা খালি সেটা বোঝার চেষ্টা করো। পুরোপুরি লাইন বাই লাইন মনে রাখার দরকার নেই, কনসেপ্টটা বুঝলেই হবে। তো তারপরে কনসেপ্ট এলো অ্যানাক্সিমেন্ডারের থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। তো থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন কি বলছে? স্পন্টেনিয়াস জেনারেশন তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ে থাকবে বা পরবর্তীকালে পড়বে। কোনো একটা রিয়াকশন যেটাকে বাইরে থেকে কোনো এনার্জি বা বল যদি আমরা নাও দিই বা শক্তি নাও দিই, তাতেও যে রিয়াকশনটা কন্টিনিউ চলতে থাকবে, এটাকে আমরা বলি সাধারণ কথায় স্পন্টেনিয়াস জেনারেশন। মানে যদি আমি কেমিস্ট্রির ভাষায় বলি, তাহলে তোমরা পড়ে থাকবে ডেল জি বা গিভস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয়, তাহলে সেই রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি চলতে থাকে। তো আমি কেমিস্ট্রি পোর্শনটা বলছি না ডিটেলসে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। তো বায়োলজিক্যালিও ব্যাপারটা সেম। মানে কোনো, আমরা যদি বাইরে থেকে প্রযুক্ত বল অথবা কোনো শক্তি প্রদান না করি, তা সত্ত্বেও যদি কোনো বিক্রিয়া স্বতন্ত্রভাবে চলতে থাকে, সেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস রিয়াকশন। তো অ্যানাক্সিম্যান্ডার কি বললেন? তিনি বললেন যে লিভিং অর্গানিজম বা যে সমস্ত জীবে প্রাণ আছে, সেগুলো তৈরি হচ্ছে কোনো একটা নন লিভিং জিনিস থেকে, প্রাণহীন জিনিস থেকে কোনো একটা জীবের সৃষ্টি হচ্ছে। এবং প্লেটো আর এরিস্টটল আর অথবা ভ্যান হেলমন্ট,
তো এনারাও সাপোর্ট করলেন, কারণ প্লেটো এরিস্টটলের বক্তব্য একই ছিল যে কোনো একটা জীবের তৈরি হয়েছে, পুরোটাই হচ্ছে রিমেন আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয়নি, ভগবান যেমন তৈরি করেছেন সেরকমই আছে। তো অ্যানাক্সিম্যান্ডারেরও বক্তব্য অনেকটা সেরকমই, যে নন লিভিং ম্যাটার থেকে লিভিং থিংস এর সৃষ্টি হয়েছে এবং কোনো রকম কোনো চেঞ্জ নেই। তো তিনি সাপোর্ট পেলেন প্লেটো এবং এরিস্টটলের। নন লিভিং ম্যাটার থেকে লিভিং অর্গানিজমের যে তৈরি হওয়া, এটার যে থিওরিটা তিনি বোঝালেন অনেকটা এরকম ভাবে। তোমরা দেখতে পারবে এখানে স্ক্রিনে দেখা আছে, সাধারণ কথায় পুকুরে কাদা থাকবে, পাতা পড়ে থাকবে, এরকম জিনিস তিনি লক্ষ্য করলেন। এবং তিনি কি লক্ষ্য করলেন, যেখানে কাদা আছে পুকুরের মাঝে কিংবা পাতা পড়ে আছে, তো কাদার ওপর তিনি যখন কোনো উভচর প্রাণী বা ব্যাঙ দেখলেন, তিনি বললেন এই কাদা থেকেই ব্যাঙের সৃষ্টি হয়েছে। কাদা আমরা সবাই জানি একটা নন লিভিং থিংস, আর উভচর প্রাণী ব্যাঙ হচ্ছে একটা লিভিং থিংস। তো তিনি বললেন এই নন লিভিং থিংস থেকেই লিভিং থিংস এর সৃষ্টি হচ্ছে। অথবা কোনো হয়তো পুকুরের কোনো জায়গায় পাতা পড়ে আছে, তো সময় সাপেক্ষে খুব স্বাভাবিক আমরা এখন বুঝতে পারি যে সেখানে হয়তো কোনো মাছ এসছে কিংবা কোনো স্মল ক্রিয়েচার্স এর সৃষ্টি হয়েছে, সেখান থেকে আহ, আহ, বিবর্তন হয়ে পরবর্তীকালে মাছের সৃষ্টি হয়েছে। কিন্তু তখনকার সময় তিনি বললেন যে হ্যাঁ, প্রথমে তিনি পাতা দেখেছিলেন, তারপরে তিনি দেখতে পেলেন একটা মাছের সৃষ্টি হয়েছে, তো তিনি বললেন হ্যাঁ, নন লিভিং থিংস থেকেই মাছের সৃষ্টি হয়েছে। তো এখন এই কথাগুলো অনেকটা অযৌক্তিক লাগলো, তখনকার দিনেই এই কথাগুলোই ধরা হতো যে হ্যাঁ, এভাবেই জীবের সৃষ্টি হয়েছে, নন লিভিং থিংস থেকেই লিভিং থিংস এর সৃষ্টি হয়েছে। অথবা সাধারণ কথায় কোনো হয়তো তিনি দেখতে পেলেন যে একটা ব্রেডের টুকরো টুকরো পড়ে থাকলে সেখানে লিভিং থিংস, পিঁপড়ে খুব স্বাভাবিকভাবে সেখানে আসবে। তিনি বললেন না, এই পাউরুটির টুকরো থেকেই হচ্ছে পিঁপড়ের উৎপত্তি, নন লিভিং থিংস থেকেই লিভিং থিংস এর সৃষ্টি। তো খুব ভালো কথা, তখন সেরকম ভাবেই চলছে। কারণ তখন এখনকার দিনের মতো 1500 খ্রিস্টাব্দেরও আগের কথা বলছি, তখন আহ, মানে প্রমাণ করার মতো কোনো কিছুই ছিল না। তো ওই চার্চের পাদ্রীরা যেরকম একটা থিওরি বা হাইপোথিসিস দিতেন, পুরো সমাজ সেটাই মেনে চলতো। হ্যাঁ, তাহলে এভাবেই চলছে। পরবর্তীকালে অন্য একজন ফাদার, ফাদার চুয়ারেজ, তিনি বললেন, তিনিও সেই একই কথা বললেন, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, যেটা প্লেটো এবং এরিস্টটল বলেছিলেন যে ভগবান যেভাবে তৈরি করেছে জীবজগৎ প্রথম থেকে সেভাবেই আছে। তো তিনিও সেম কথা বললেন, যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন মানে ভগবান বা গড যেভাবে ক্রিয়েচারদের সৃষ্টি করেছে, ইন্ডিভিজুয়ালরা এখনো অব্দি দে আর সেম, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। কোনো রকম কোনো চেঞ্জ ছাড়াই তারা বিবর্তিত হয়েছে। কারণ এই সময় অবধি প্লেটো আর এরিস্টটলের যে মতবাদ ছিল, এসেনশিয়ালিজম থিওরি, সেটাকেই মানা হচ্ছিল। ফাদার সুয়েরেজো সেই মতবাদ মেনেই বললেন থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। কিন্তু পরবর্তীকালে ইভলিউশনারি বায়োলজিস্ট বা যারা বিবর্তন তত্ত্ব নিয়ে গবেষণা করেন 1548 থেকে 1617 খ্রিস্টাব্দ, তখন বিজ্ঞান সমাজ একটু উন্নত, অথবা চার্চের পাদ্রীদের সাথে তারা তুলনামূলকভাবে আহ কি বলবো, মানে তর্ক ক্ষেত্রে না গেলেও তারা একটু নিজের মতামত রাখতে সেই সমাজে উপস্থিত হলেন বিজ্ঞান সমাজ। তো যারা বিবর্তন তত্ত্ব নিয়ে গবেষণা করছিলেন, ইভলিউশনারি বায়োলজিস্টরা, তারা বললেন, তারা এই থিওরিটাকে রিজেক্ট করলেন। ক্রিয়েটিনিজম যে থিওরি ছিল সেটাকে তারা রিজেক্ট করলেন। কারণ যদি তাই হয়ে থাকে, প্রথম থেকেই যদি আহ, জীব সমাজ বা আহ, আহ, মানব সমাজ যারা ছিল তারা যদি প্রথম থেকেই কোনো রকম পরিবর্তন ছাড়াই থাকে, তাহলে
অরিজিন অফ অ্যাডাপ্টেশন। আমি প্রথমেই বলেছি অ্যাক্লিমাটাইজেশন আর অ্যাডাপ্টেশন, এই দুটো ছাড়া কখনোই জীবের বিবর্তন সম্ভব নয়। অ্যাক্লিমাটাইজেশন হচ্ছে জীবের কোনো একটা ক্ষণস্থায়ী পরিবর্তন, আর অ্যাডাপ্টেশন হচ্ছে দীর্ঘস্থায়ী পরিবর্তন। মানে খুব সাধারণ কথায়, আহ, তুমি যদি পাহাড়ে ঘুরতে যাও, তাহলে সেখানে পাহাড়ের হাই অল্টিটিউডে ল্যাক অফ অক্সিজেন থাকে। তাহলে তুমি বুঝতে পারবে যে হাই অল্টিটিউড যখনই তুমি যাচ্ছ, অথবা যারা মাউন্টেন ক্লাইম্ব করেন, কিছুটা সময় যাওয়ার পর একটু ডিজিনেস আসবে, কারণ সেখানে ল্যাক অফ অক্সিজেন আছে। কিন্তু কিছু সময়ের পর, আফটার 24 আওয়ার্স কি 36 আওয়ার্স, বডি একটা হোমিওস্ট্যাসিস বা একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য বডি সেটাকে মানিয়ে নেয়। তো এই যে বডি ক্ষণস্থায়ী চেঞ্জটাকে মানিয়ে নিল, কারণ যারা যাচ্ছে তারা তো পাহাড়ের বাসিন্দা নয়, তারা মানে সমতল থেকে পাহাড়ে উঠছে, কিন্তু এই যে বডি এই ক্ষণস্থায়ী চেঞ্জটাকে মানিয়ে নিল, এইটাকে বলা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন বা ক্ষণস্থায়ী চেঞ্জ। আর অ্যাডাপ্টেশন বলতে বোঝায় যে মিলিয়ন অফ ইয়ার্স এর পর যে পরিবর্তনটা গ্রুপ অফ স্পিসিস এর মধ্যে আমরা দেখতে পাই। সাধারণ কথায় একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন মরুভূমিতে যে উট দেখতে পাই আমরা এখন, তো উটের যে কুঁজ অথবা যে আইল্যাশ থাকে চোখের পাতা, সেটা উটের দেখবে আহ, অনেকটা লং আইল্যাশ দেখা যায় উটের মধ্যে। তো এই হাম্প অথবা কুঁজ বা এই আইল্যাশ, এই যে দীর্ঘ আইল্যাশ, এটা কিন্তু এই ক্যামেল স্পিসিস এর মধ্যে প্রথম থেকেই ছিল না। মানে মিলিয়ন অফ ইয়ার্স এগো এটা কিন্তু একদমই এক্সিস্ট করতো না। কিন্তু ওই মরুভূমির মধ্যে থাকতে থাকতে তাদের ওই ফ্যাট স্টোরের দরকার, তাই জন্য ওইখানে একটা হাম্প বা কুঁজের সৃষ্টি হয়। এবং আমি বললাম যে দীর্ঘ একটা লং আইল্যাশ বা চোখের পাতাটা বড় হয়, কারণ স্বভাবতই মরুভূমির মধ্যে মরুভূমির ঝড় হয়। তো মরুভূমির ঝড় হলে ওদের যদি আইল্যাশটা বড় হয়, তাহলে অতটা ভেদ করতে পারে না। তো সেই জন্য আহ পরবর্তী প্রজন্মের মধ্যে এই হাম্প বা কুঁজের সৃষ্টি হয় এবং আইল্যাশটা বড় হয়। তো এইটা কিন্তু অ্যাক্লিমাটাইজেশন নয়, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। কারণ এটা মিলিয়ন অফ ইয়ার্স পরে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এবং তারপরে এটা ইনহেরিট হয়েছে, বা পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই আহ, যে জিনগত বৈশিষ্ট্য সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে এসছে। তো সেটা আমরা পরে দেখবো যে জেনেটিক মিউটেশন বা জেনেটিক ড্রিফট বিভিন্ন কারণ এর জন্য দায়ী। তো এই জন্যই এই অ্যাক্লিমাটাইজেশন বা অ্যাডাপ্টেশন থিওরি, এইটাকে তখনকার যে ফাদার সুরেশ ছিলেন, তিনি এই থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন দিয়ে এইটা জাস্টিফাই করতে পারেননি। যেহেতু জাস্টিফাই করতে পারেননি, সেই জন্য এই থিওরিটা আস্তে আস্তে সেই সময়কার বিজ্ঞানীদের দিয়ে বিজ্ঞানীদের দ্বারা রিজেক্টেড হয়। তারপরে আসেন ফ্রান্সিসকো রেড্ডি। ফ্রান্সিসকো রেড্ডি বললেন থিওরি অফ বায়োজেনেসিস। থিওরি অফ বায়োজেনেসিস বা নন স্পন্টেনিয়াস জেনারেশন। তোমরা লক্ষ্য করে দেখবে, আমি প্রথমেই বললাম অ্যানাক্সিম্যান্ডার বলেছিলেন থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন বা থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিস মানে কি, কোনো একটা লিভিং থিংস তৈরি হচ্ছে নন লিভিং থিংস থেকে। যেহেতু নন লিভিং থিংস থেকে তৈরি হচ্ছে, সেহেতু তিনি বললেন থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। পরবর্তীকালে ফ্রান্সিসকো রেড্ডি যখন এলেন, তখন বিজ্ঞান সমাজ আরেকটু উন্নত হয়েছে, তিনি বললেন থিওরি অফ বায়োজেনেসিস। তিনি থিওরি অফ অ্যাবায়োজেনেসিসকে পুরোপুরি নালিফাই করলেন বা রিজেক্ট করলেন। তিনি বললেন নন লিভিং থিংস থেকে কখনোই লিভিং থিংস আসা সম্ভব নয়, লিভিং থিংস অ্যারাইজ ফ্রম লিভিং থিংস। মানে প্রাণ আছে এরকম জীব থেকেই সবসময় পরবর্তী প্রজন্মের সৃষ্টি হবে। তো এটা প্রমাণ করার জন্য তিনি একটা খুব সাধারণ এক্সপেরিমেন্ট করলেন। তোমরা দেখতে পারবে স্ক্রিনে, এখানে তিনটে ফ্লাক্স রাখা আছে। তার মধ্যে একটা ফ্লাক্স রাখা আছে
মাংসের টুকরো রাখা অবস্থায় এবং এয়ার টাইট অবস্থায়, সিলড অবস্থায়, যাতে কোনো রকম এয়ার পাস না হয়। এবং একটা ফ্লাক্স রাখা আছে ওপেন অবস্থায়, যেখানে এয়ার পাস হবে এবং বাইরে থেকে কোনো স্মল ক্রিয়েচার বা ছোট জীব যদি আসে তাহলে মাংসের টুকরোর উপর বসতে পারবে। এবং মাঝে তিনি একটা ফ্লাক্স রাখলেন, যেটা হচ্ছে একটা কাপড়ের টুকরো দিয়ে, যেখানে এয়ার পাস করবে কিন্তু কোনো স্মল ক্রিয়েচার অ্যাডমিট করতে পারবে না, অথবা এগলে বা আহ, এ, ডিম দিতে পারবে না, সোজা কথা। হুম। যেমন খুব স্বাভাবিকই মাছি বসলে সেখানে পরবর্তী প্রজন্মের জন্য সে মাছি ডিম পাড়ে, তো সেটা পারবে না। তো তিনি কি দেখলেন, যেটা এয়ার পাস হচ্ছে না, সিলড অবস্থায় যে ফ্লাক্সটা ছিল, তো যেহেতু এখানে এয়ার পাস হয়নি, তো বাইরে এনভায়রনমেন্টের সাথে কোনো রকম ইন্টারাকশন নেই, তো সেহেতু এখানে কোনো স্মল ক্রিয়েচার বা মাছি এখানে আসেওনি। যে ফ্লাক্সটা ওপেন ছিল সেখানে, যেহেতু এয়ার পাস হয়েছে এবং ফ্লাক্সটা ওপেন ছিল, তো সেখানে মাছি এসছে এবং এখানে এগলে করেছে। এবং খুব স্বাভাবিক, এই মাঝের যে তোমরা দেখতে পারবে ফ্লাক্সটা আছে, সেখানে এয়ার পাস হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু একটা কাপড়ের টুকরো ছিল, সেহেতু আহ, মাছি ভেতরে অ্যাডমিট হতে পারেনি। সেজন্য মাংসের টুকরোর ওপর বসতে না পারলেও ওরা এগলে করেছে সেই কাপড়ের টুকরোর ওপর। তো তিনি তখন এইভাবেই থিওরি অফ অ্যাবায়োজেনেসিসকে রিজেক্ট করলেন। তিনি বললেন, যদি নন লিভিং থিংস থেকে লিভিং থিংস এর তৈরি হয়ে থাকে, তাহলে আমরা কি দেখতাম, যে মাংসের টুকরো আছে সিলড অবস্থায়, তো এখান থেকে কি কোনো মাছি তৈরি হবে না? খুব স্বাভাবিক, কারণ নন লিভিং থিংস থেকে তৈরি হচ্ছে। কিন্তু তিনি সেটা দেখতে পেলেন না। তিনি দেখতে পেলেন যে যখন এয়ার পাস হচ্ছে, তখন সেই কাপড়ের টুকরোর ওপর ও মাছি এসে বসেছে এবং এগলে করেছে। এবং ওপেন অবস্থায় তিনি দেখতে পেলেন যে হ্যাঁ, ওপেন অবস্থায় যদি আমি রাখি তাহলে মাছি এসে বসে এগলে করছে, কিন্তু মেন এটা মাংস থেকে তৈরি হচ্ছে না, এটা এয়ার পাস হচ্ছে, তারপর সেখান থেকে স্মল ক্রিয়েচার আসছে এবং এগলে করছে। তো এটা কোনো মতেই ওই নন লিভিং থিংস থেকে যে লিভিং থিংস তৈরি হচ্ছে, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস, যেটা অ্যানাক্সিম্যান্ডার বলেছিলেন, স্পন্টিনিয়াস রিয়াকশন, সেটা কোনো মতেই এখানে হচ্ছে না। তো এটা নালিফাই হয়ে গেল, কারণ তখন আস্তে আস্তে বিজ্ঞান সমাজ উন্নত হচ্ছে। তারপরে আমরা অন্য একটা থিওরি দেখব, জর্জ কুভেরের। খুব ইন্টারেস্টিং থিওরি, ক্যাটাস্ট্রফিজম নিয়ে তিনি বলেছিলেন, থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। কারণ তিনি হচ্ছে আহ, তাকে বলা ফাদার অফ প্যালেন্টিওলজি। প্যালেন্টিওলজি মানে তোমরা জানবে যে জীবতত্ত্ব বা জীবাশ্ম বিদ্যা নিয়ে যারা, ফসিলস নিয়ে যারা গবেষণা করে তাদের বলা হয় প্যালেন্টিওলজিস্ট। তো তিনি ছিলেন ফাদার অফ প্যালেন্টিওলজি, কারণ তিনি তো তখন ওই জীবাশ্ম বিদ্যা বা জীবতত্ত্ব নিয়ে তখন তিনি গবেষণা শুরু করেছিলেন। তো তিনি যেহেতু ভার্টিব্রেট জুলজিস্টদেরকে নিয়ে তাদের অ্যানাটমি বা শারীরবিদ্যা নিয়ে প্রাণীদের ক্লাসিফাই করতেন, তো তিনি খুব ইন্টারেস্টিংলি বলেছিলেন যে আর্থের যে জিওলজি বা আর্থের যে শেপ, সেটাই ডিপেন্ড করছে আহ, জীবের সৃষ্টি হওয়ার জন্য বা নিউ ক্রিয়েশনের জন্য সৃষ্টি করছে আর্থের যে শেপ সেটা। তো উম, সোজা কথায় তিনি বলতে চাইলেন যে ক্যাটাস্ট্রফিজম বা ক্যাটাস্ট্রফিজম মানে হচ্ছে একটা ধ্বংসাত্মক কোনো প্রসেস। যেমন পৃথিবীতে হয়তো কোনো উল্কাপাত হলো, বা মিটিয়ার এসে পড়লো বা উল্কাপাত হলো, তো তার ফলে আমার আর্থের একটা প্রসেস, একটা পার্ট এফেক্টেড হলো, বা সেখানে কোনো গর্তের সৃষ্টি হলো। তো যদি একটা প্রসেসে যদি উল্কাপাত হয়, তাহলে সেখানে কি হবে, সেখানে মাস এক্সটিংক্ট হবে, অথবা একটা স্পিসিস যেটা আছে সেটা ধ্বংস হবে, বিলুপ্ত হবে। সাধারণ কথায় যদি পৃথিবীর একটা পোর্শনে উল্কাপাত হয়, তাহলে সেই প্রসেসটার মধ্যে, সেই পার্টটার মধ্যে এক যে জীব বৈচিত্র্যটা ছিল সেটা কিছুটা ধ্বংস হবে। আমরা বৈচিত্র্য কিছুটা কম দেখতে পারবো, কিছুটা মাস এক্সটিংক্ট হবে ডিউ টু ক্যাটাস্ট্রফিক ইভেন্টস।
তো তার ফলে কি হলো, খুব কম বৈচিত্র্যপূর্ণ জীব সেখানে বেঁচে রইলো বা সার্ভাইভ করলো। তো এর ফলে যখন তাদের নিজেদের মধ্যে রিপ্রোডাকশন প্রসেস চললো, তো কিছু নিউ লাইফ ইমার্জ করলো বা নিউ লাইফ সৃষ্টি হলো। তো তিনি বলেছিলেন যে নিউ লাইফ সৃষ্টি বা নতুন যে আহ, জীবন সৃষ্টি যেটা হচ্ছে বা যে ভ্যারিয়েশনটা হচ্ছে বা যে চেঞ্জেস গুলো আসছে, পরিবর্তনটা আসছে, সেটা হচ্ছে যে ডিউ টু ক্যাটাস্ট্রফিজম। কোন একটা উল্কাপাত এসে পড়লো কিংবা কোনো ধ্বংসাত্মক ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে হয়তো পৃথিবীর আহ কিছুটা কন্টিনেন্ট বা কিছুটা পার্ট হয়তো তলিয়ে গেল, সমুদ্রের তলায় চলে গেল। অবশিষ্ট যে পার্টটুকু থাকলো, সেই সেই পার্টে, সেই অংশে যেই জীব বৈচিত্র্যটা এখন বর্তমান আছে, তো সেইখানকার জীবেদের মধ্যে রিপ্রোডাকশন সিস্টেম চলবে। তার ফলে নতুন আমরা একটা ভেরিয়েশন দেখতে পারবো। তো এটাও আহ, একেবারে নালিফাই করা না গেলেও তখনকার বিজ্ঞান সমাজ অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, এটা তো ওই ফাদার অফ সুয়েজের মতো কিংবা প্লেটো অ্যারিস্টটলের মতো উনি বলছেন না যে প্রথম থেকেই মানব সমাজ একই ধরনের আছে বা একই রকম আছে। তিনি বলছেন কিছু একটা চেঞ্জ হয়েছে, অবশ্যই তিনি সেই চেঞ্জটা ব্যাখ্যা করতে পারছেন না। তিনি বলছেন চেঞ্জটা হয়েছে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজমের জন্য। আচ্ছা, তো তোমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছে, আমি দুটো থিওরি দিয়ে শেষ করছি। এর পরবর্তীকালে আমরা ল্যামার্কিজম আর ডারউইনিজম দেখবো। তো লাস্ট এই দুটো, অনেক থিওরি আছে কিন্তু তোমাদের শুধু মানে মেন মেন কনসেপ্টটা দেখা নিয়ে দরকার, মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা তখনকার দিনে ছিল এবং বিজ্ঞান সমাজ গ্রহণ করেছিল। বাকি তত্ত্ব না দেখলেও চলবে। আচ্ছা, তো এরপর দুটো তত্ত্ব বিজ্ঞান সমাজ গ্রহণ করেছিল: জেমস হাটনের থিওরি অফ ইউনিফরমেশন এবং অ্যালফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট। তো জেমস হাটন বলেছিলেন যে দ্য আর্থ ইজ নট স্ট্যাটিক। মানে কি, তোমরা দেখতে পারো, তোমরা হয়তো ভূগোলে পড়েও থাকবে ক্লাস 10, 9, 10-এ, যে আর্থের যে ওপরের লেয়ার হয় কার্স, প্রথমে কার্স, তারপর মেন্টাল, তারপর হচ্ছে তার নিচের যে কোর এরিয়া থাকে, তো উপরে যে লেয়ারটা থাকে কার্স লেয়ার, তো সেটা প্রথম থেকে তিনি বলেছিলেন যে একটা ইউনিফর্ম লেয়ার থাকে এবং সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জেস হয়, খুব স্লো চেঞ্জেস আসে, এবং সেটা হয় ক্যাটাস্ট্রফিজমের জন্য। তিনিও সেই আগের ক্যাটাস্ট্রফিজমের থিওরিকেই সাপোর্ট করলেন, যে ক্যাটাস্ট্রফিজমের জন্যই এই থিওরিটা, গ্র্যাজুয়ালি স্লো চেঞ্জেসটা হচ্ছে। তখন এটা মোটামুটি 1790 খ্রিস্টাব্দ, তখন অনেকটাই বিজ্ঞান সমাজ উন্নত হয়েছে। আচ্ছা, এর পরে খুব একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে কন্টিনেন্টাল থিওরি বা থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, যেটা বলেছিলেন অ্যালফ্রেড ওয়েগনার। তিনি কি বলেছিলেন, হয়তো কোনো কন্টিনেন্ট, যেমন আহ আফ্রিকা এবং সাউথ আমেরিকা, তিনি কি দেখতে পেলেন কোনো একটা রেপটাইলস বা ফিশ হয়তো দুটো কন্টিনেন্টেই অবস্থান করছে। তোমরা এভাবে বুঝতে পারো যে সাউথ আমেরিকা, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, সাউথ সাউথ আমেরিকা এবং আফ্রিকা, হয়তো একটা স্পিসিস এ দুটো কন্টিনেন্টের মধ্যেই দেখা যাচ্ছে, কিন্তু স্পিসিস বি শুধুমাত্র আফ্রিকার মধ্যেই দেখা যাচ্ছে, কিন্তু সাউথ আমেরিকার মধ্যে দেখা যাচ্ছে না। তো এ থেকে আমরা কি বুঝতে পারি যে স্পিসিস এ যেটা ছিল, সেটা দুটো কন্টিনেন্টের মধ্যেই অবস্থান করতো কোনো এক সময়, কিন্তু কন্টিনেন্টাল ড্রিফটের জন্য, সেটা বিভিন্ন কারণে হতে পারে, কোনো বা ভয়াবহ ভূমিকম্প কিংবা কোনো হয়তো বড় বন্যা, হুম, কিংবা কোনো হয়তো যে ক্যাটাস্ট্রফিজমের থিওরি তখন চলছে, কিংবা হয়তো কোনো ক্যাটাস্ট্রফিজমের জন্য, হ্যাঁ, কোনো এই দুটো কন্টিনেন্ট আলাদা হয়েছে। কিন্তু আলাদা হওয়ার পরেও যেহেতু এরা এক সময় এক জায়গায় ছিল, সেহেতু স্পিসিস এ, যে স্পিসিসটা, সেটা দু জায়গাতেই অবস্থান করছে, কিন্তু পরবর্তীকালে যেহেতু সেটা আলাদা হয়, সেই জন্য সেটা উম, কিছু বৈচিত্র্য দেখাবে। এবং যেহেতু ভ্যারিয়েশন
টার্মটা, ভ্যারিয়েশন টার্মটা তখন অতটা আহ, গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তাও তিনি দেখলেন যে কিছু একটা স্পিসিস, দুটো কন্টিনেন্ট আলাদা হওয়ার পরেও নতুন স্পিসিস তৈরি হচ্ছে পুরোনো স্পিসিস থেকে। তো তখন তিনি বললেন থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। সোজা কথায় একটা স্পিসিস দু জায়গায় দিয়ে অবস্থান করবে, দুটো কন্টিনেন্ট আলাদা হওয়ার পরে আমরা দেখতে পারবো যে নতুন স্পিসিসের সৃষ্টি হচ্ছে কন্টিনেন্ট আলাদা হওয়ার পর। তো এইভাবে নতুন জীবের সৃষ্টি হওয়াটাকে তিনি বললেন কন্টিনেন্টাল ড্রিফট। কারণ এটার কারণ তিনি আহ সম্পূর্ণভাবে বললেন যে কন্টিনেন্টাল ড্রিফটের ফলেই অথবা নতুন যে উম, জীবের সৃষ্টি হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে যেহেতু দুটো কন্টিনেন্ট আলাদা হয়েছে, দুটো কন্টিনেন্ট আলাদা, খুব স্বাভাবিকভাবেই তাদের প্রাকৃতিক পরিবেশটাও আলাদা হয়েছে। তো এনভায়রনমেন্টের সাথে যে স্পিসিসের ইন্টারাকশন বা আহ, সামঞ্জস্যতা বজায় রাখা সেটাও এখন চেঞ্জ হয়েছে, এর ফলে নতুন স্পিসিসের তৈরি হয়েছে। তো এইভাবেই প্রথমে যে থিওরি অফ সোশ্যাল ক্রিয়েশন ছিল, যে ভগবান যেভাবে জীব বৈচিত্র্য সৃষ্টি করেছে পুরো জীব জগৎ সেভাবেই ছিল, সেখান থেকে আস্তে আস্তে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস, যে নন লিভিং থিংস থেকে তৈরি হয়। তারপর আমরা দেখতে পেলাম থিওরি অফ নন লিভিং থিংস থেকে তৈরি হয় না, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস, যে লিভিং থিংস থেকে তৈরি হচ্ছে, মানে বিজ্ঞান সমাজ উন্নত হচ্ছে। তারপর আস্তে আস্তে যে চেঞ্জেস গুলো আসছে কিভাবে আসছে, না কেউ কেউ বললেন যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনের জন্য না, এটা কন্টিনেন্টাল ড্রিফট, অথবা আহ, এই আহ, যে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজমের জন্য আসছে। তো আস্তে আস্তে আমাদের চেঞ্জেস গুলো কিভাবে আসছে সেগুলো আস্তে আস্তে আহ, বিজ্ঞান সমাজ গ্রহণ করতে থাকলো। তো আজকে এই পর্যন্তই থাক, যেহেতু তোমাদের সময় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ল্যামার্কিজম এলো, নিও ল্যামার্কিজম এলো, তারপর ডারউইনিজম কিভাবে অ্যাকসেপ্টেড হলো, সেই সময় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা দেখতে পারবে, আমার মেল আইডি এখানে মেনশন আছে, তোমরা বলতে পারবে। তো তোমরা কেউ একজন কোনো কি স্কুল, এটা? নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, রেসপন্স করবে যদি কোনো কারো কোনো ডাউট থাকে। নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন। না স্যার, কোনো ডাউট নেই। আচ্ছা, তোমরা লিভ করতে পারো। হ্যালো। হ্যাঁ, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন শুনতে পাচ্ছ? চাকদা হাই স্কুল শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে।